আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আজকে করোনা ভাইরাস রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি এবং ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। গত 4 থেকে 5 মাস ধরে আমরা এই সমস্ত ভোকাবুলারি বা ওয়ার্ডই বলি না কেন, এগুলো বারবারই শুনে আসতেছি। কিছু কনফিউশন আছে, তো সেই কনফিউশনগুলো নিয়ে এবং ডিটেইল আজকে এই ভোকাবুলারি এবং ওয়ার্ডগুলো নিয়ে আমরা খুবই ফ্রুটফুল এবং খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা হবে। আশা করি এটা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্ট এবং বিসিএস ক্যাডার বা বিসিএস পরীক্ষার্থীর ক্ষেত্রে খুবই উপকৃত হবে। দিস লেকচার ইজ প্রেজেন্টেড বাই মোহাম্মদ ফিরোজুর রহমান। বন্ধুরা, আলোচনা যাওয়ার আগে আমাদের এই চ্যানেলটি হচ্ছে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই বন্ধুরা হচ্ছে করোনা ভাইরাস রিলেটেড ভোকাবুলারির মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যে কোভিড-19। এটা আমরা প্রায় শতবার শুনে আসছি যে কোভিড-19 মানে হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ 2019। এটা হচ্ছে করোনা ভাইরাসের ডান পাশের উপরের দিকে দেখতে পাচ্ছি, এটা করোনা ভাইরাসের একটা চিত্র। কোভিড-19 is the infectious disease caused by the most recently discovered coronavirus। অর্থাৎ কোভিড-19 হচ্ছে সাম্প্রতিককালে আবিষ্কৃত করোনা ভাইরাস দ্বারা একটা ইনফেকশাস ডিজিজ বা সংক্রামক একটা রোগ। ডিসেম্বর 31, 2019 ইন উহান সিটি, হুবে প্রভিন্স। অর্থাৎ চীনের উহান শহরের হুবে প্রভিন্সের উহান শহরে 31শে ডিসেম্বর 2019 সালে এটা প্রকাশ পায়। বন্ধুরা, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমরা অনেকে ভুল করি। এটা হচ্ছে যে এই ভাইরাসের নামটা হচ্ছে দ্য ভাইরাস হ্যাজ বিন নেমড SARS-CoV-2 মানে হচ্ছে সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2 বা করোনা ভাইরাস 2, এবং এইটা ডিজিজ বা যেটা রোগ সেটার নাম হচ্ছে বা সেটাকে বলা হচ্ছে যে কোভিড-19 হু এর অনুযায়ী, অ্যাজ পার হু। এটা খুবই দুটো ইম্পর্টেন্ট আমরা অনেকের সময় ওলট পালট করি, দুইটাই বলি। তো সেই ক্ষেত্রে মনে রাখবো যে সেটা হচ্ছে SARS-CoV-2টা হচ্ছে ভাইরাসের নাম এবং কোভিড-19 এটা হচ্ছে ডিজিজের নাম বা রোগের নাম। এখন পরবর্তী হচ্ছে আউটব্রেক। শব্দটা আউটব্রেক মানে হচ্ছে প্রাদুর্ভাব বা সূচনা। এ সাডেন অ্যাপিয়ারেন্স অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর হঠাৎ করে হাজির হওয়া বা হঠাৎ করে শুরু হওয়াটাই থেকেই বলে হচ্ছে আউটব্রেক অফ এ ডিজিজ হইতে পারে সেটা, বা সামথিং অন্য কিছু যেটা হচ্ছে বিপজ্জনক বা আনপ্লিজেন্ট। এখন আসা যাক বন্ধুরা হচ্ছে প্যান্ডেমিক মানে হচ্ছে বৈশ্বিক মহামারী বা পৃথিবীব্যাপী। এখানে প্যান শব্দের মানে হচ্ছে প্যান এবং এপিডেমিক, এই দুইটা মিলে হচ্ছে প্যান্ডেমিক শব্দটা বা ভোকাবুলারিটা তৈরি হয়। প্যান মানে হচ্ছে বিশ্বব্যাপী, আর এপিডেমিক মানে মহামারী, অর্থাৎ বিশ্বব্যাপী যেই মহামারীটা সেটাকে হচ্ছে প্যান্ডেমিক বলা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই করোনা ভাইরাস যে প্যান্ডেমিক আকার ধারণ করছে সেটা হচ্ছে পৃথিবীর মানচিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দ্য হু অফিসিয়ালি ডিক্লেয়ার্ড দ্য কোভিড-19 আউটব্রেক এ প্যান্ডেমিক। কেন? ডিউ টু দ্য গ্লোবাল স্প্রেড অ্যান্ড সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। অর্থাৎ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এবং এই রোগের যে মাত্রা সেটার উপর সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে বা সিভিয়ারিটির উপর ভিত্তি করে হু এটাকে হচ্ছে কোভিড-19 রোগটাকে হচ্ছে প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করেছে। এরপর আসা যাক হচ্ছে মহামারীটা কি? এ ডিজিজ অকারিং অ্যাট দ্য লেভেল অফ এ রিজিয়ন অর কমিউনিটি। একটা অঞ্চল বা কমিউনিটির মধ্যে যখন কোনো ডিজিজ ঘটে বা প্রাদুর্ভাব দেখা দেয় কোনো রোগের মহামারী, সেটাকে তখন বলে এপিডেমিক। বন্ধুরা, এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে চীনের হুবে প্রভিন্সে যেটা হয়েছিল প্রথম দিকে, সেটা তখন আমরা বলতে পারি চীনের ক্ষেত্রে এপিডেমিক। তারপরে আসা যাক এন্ডেমিক মানে আঞ্চলিক যে মহামারীটা। এই ডিজিজ এপিডেমিক এবং এন্ডেমিকের মধ্যে পার্থক্য হচ্ছে এ ডিজিজ দ্যাট ইজ রেস্ট্রিক্টেড টু এ পার্টিকুলার লোকেশন, রিজন বা পপুলেশন। এই ডিজিজটা হচ্ছে লোকেশন, রিজন বা পপুলেশন। এই ডিজিজটা হচ্ছে যদি বাধাপ্রাপ্ত হয় বা নির্দিষ্ট কোনো এলাকার মধ্যে এটা সীমাবদ্ধ থাকে যে কোনো ডিজিজ, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো এন্ডেমিক।
ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে যে ম্যালেরিয়া ইজ সেড টু বি এন্ডেমিক টু এ ট্রপিক্যাল রিজন, অর্থাৎ ট্রপিক্যাল যে অঞ্চলগুলো আছে সেই ক্ষেত্রে ম্যালেরিয়ামিক। আশা করি বুঝতে পারছেন। এরপর আসা যাক সবচেয়ে বেশি যে শব্দটা আমরা এই করোনা ভাইরাস কালীন শুনতে পাচ্ছি সেটা হচ্ছে কোয়ারেন্টাইন আমরা বলতেছি, কিন্তু এটার আসল স্পেলিং হবে হচ্ছে কোয়ারেন্টিন, QUARANTINE, কোয়ারেন্টিন মানে হচ্ছে যে সেপারেটস অ্যান্ড রেস্ট্রিক্ট দ্য মুভমেন্ট অফ পিপুল হু আর এক্সপোজ টু এ কন্টাজিয়াস ডিজিজ টু সি ইফ দে বিকাম সিক, অর্থাৎ কোনো এক্সপোজ টু এ কন্টাজিয়াস ডিজিজ টু সি ইফ দে বিকাম সিক, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সংক্রামক কন্টাজিয়াস ডিজিজেস বা সংক্রামক রোগের দ্বারা এক্সপোজ হয়, তাহলে সেই ক্ষেত্রে কে পৃথক এবং তার মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করে দেখা যে সে আসলে দিস পিপল মে হ্যাভ বিন এক্সপোজ টু এ ডিজিজ অ্যান্ড ডু নট নো ইট, অর দে মে হ্যাভ দ্য ডিজিজ বাট ডু নট শো সিমটম। এই পিপলগুলো হতে পারে যে ডিজিজের ক্ষেত্রে এক্সপোজ হয়েছে কিন্তু তারা জানে না, অথবা ডিজিজটা হয়েছে কিন্তু সিমটম নাই। এই সব ক্ষেত্রে হচ্ছে কোয়ারেন্টাইন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কোয়ারেন্টাইন শব্দটা আসছে কোথা থেকে, সেটা হচ্ছে যে ইটালিয়ান ওয়ার্ড হচ্ছে কোয়ারেন্টা জিওর্নি, তার মানে হচ্ছে 40 ডেজ, উইচ মিনস হচ্ছে 40 ডেজ। এই ইটালিয়ান কোয়ারেন্টা জিওর্নি শব্দ থেকে হচ্ছে কোয়ারেন্টাইন শব্দটা আসছে, এখানে ডিটেইলে লেখা আছে, এখানে আপনারা পড়ে নেবেন। এরপরে আসা যাক আইসোলেশন মানে বিচ্ছিন্নতা। কোয়ারেন্টাইন মানেও বিচ্ছিন্নতা, কিন্তু আইসোলেশন মানেও বিচ্ছিন্নতা। ডিফারেন্স হচ্ছে অর্থাৎ যে সমস্ত পিপল হচ্ছে সংক্রামক রোগ দ্বারা আক্রান্ত, তাদেরকে হচ্ছে যারা আক্রান্ত নয় তাদেরকে থেকে পৃথক করাকেই বলে আইসোলেশন, কিন্তু কোয়ারেন্টাইনের ক্ষেত্রে হচ্ছে এইখানে ফাইন্ড আউট হয়ে যায়নি যে ব্যক্তিটা হচ্ছে আক্রান্ত হয়ে গেছে বা সিক পিপল, এখানে হচ্ছে আক্রান্ত হয়ে গেছে বা সিক পিপল, এখানে হচ্ছে এক্সপোজ হয়েছে কোনো কন্টাজিয়াস ডিজিজের সাথে বা আক্রান্ত ব্যক্তির সাথে, কিন্তু তার সিমটম অ্যাসিমটোমেটিক হইতে পারে সে, অথবা সে কোনো কন্টাজিয়াস ডিজিজের সাথে এসেছে কিন্তু এখনও আক্রান্ত হয়নি, সেই ক্ষেত্রে তাকে 14 দিনের কোয়ারেন্টাইন করতে হয়। এটা হচ্ছে আইসোলেশন এবং কোয়ারেন্টাইনের মধ্যে ডিফারেন্সটা। আইসোলেশন মানে হচ্ছে যে সে আক্রান্ত ব্যক্তিকে অন্যান্য ব্যক্তির সাথে পৃথক করাটাই হচ্ছে আইসোলেশন। এরপর হচ্ছে সেলফ কোয়ারেন্টাইন, অর্থাৎ কোয়ারেন্টাইনের আরেকটা রূপ হচ্ছে সেলফ কোয়ারেন্টাইন, অর্থাৎ আত্মবিচ্ছিন্নতা যেটাকে বলা চলে, নিজের মাধ্যমে যেটা কোয়ারেন্টাইন বাই ওয়ান সেলফ, সেটা হচ্ছে সেলফ কোয়ারেন্টাইন অনলি ইফ you have reason to believe you have been exposed to the virus, অর্থাৎ কেউ যদি মনে করে যে সে এক্সপোজ টু দ্য ভাইরাস, অর্থাৎ কেউ যদি মনে করে যে সে ভাইরাসের সংস্পর্শে এসেছে, তাহলে সেই ক্ষেত্রে তাকে সেলফ কোয়ারেন্টাইন করতে হবে। ইন কেস অফ এসিমটোমেটিক বা লক্ষণহীন বা উপসর্গহীনের ক্ষেত্রেও সেলফ কোয়ারেন্টাইন হতে পারে। সেলফ কোয়ারেন্টাইন মিনস দ্যাট ইউ উইল হ্যাভ টু স্টে হোম, টেম্পারেচার, ফিভার, চিলস অর মাসেলস এক্স ফর দ্য ডিউরেশন অফ ইনকিউবেশন পিরিয়ড 14 ডেজ, অর্থাৎ 14 দিন ধরে বাসায় স্টে করতে হবে এবং নিজেকে মনিটর করতে হবে যে এই সমস্ত লক্ষণ আসছে কি না। যদি না আসে তাহলে সেক্ষেত্রে তো আর করোনা ভাইরাস নাই। পরে আসা যাক ইম্পোজড কোয়ারেন্টাইন, অর্থাৎ ইম্পোজড মানে হচ্ছে এটা হচ্ছে সেলফ কোয়ারেন্টাইনের বিপরীত, সেটা হচ্ছে আরোপিত বিচ্ছিন্নতা। এটা হচ্ছে অথরিটি আরোপ করবে, কোয়ারেন্টাইন বাই অথরিটি। ইন কেস অফ সিমটোমেটিক কেসের ক্ষেত্রে ইম্পোজড কোয়ারেন্টাইন করতে হবে, আর এসিমটোমেটিক ক্ষেত্রে হচ্ছে সেলফ কোয়ারেন্টাইন। সেলফ আইসোলেশন হচ্ছে আত্মবিচ্ছিন্নতা, আইসোলেশনের অর্থাৎ নিজের থেকেই যখন বিচ্ছিন্নতা, দিস ইজ কন্ট্রাস্ট টু দ্য কনসেপ্ট অফ সেলফ কোয়ারেন্টাইন, অর্থাৎ সেলফ কোয়ারেন্টাইনের বিপরীতটা হচ্ছে সেলফ আইসোলেশন। Separate people who are ill and prevent their movement until they are deemed to no longer to be contagious. সংক্রমণ থেকে মুক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে তাকে সেপারেট করে রাখাটাই হচ্ছে সেলফ আইসোলেশন, নিজেকে সেপারেট করে রাখা।
ফিজিক্যাল ডিস্টেন্সিং মানে শারীরিক দূরত্ব স্থাপন করা। দিস মিনস উই কিপ এ ডিস্টেন্স অফ অ্যাটলিস্ট 1 মিটার, এটা 1 থেকে 2 মিটার অনেক ক্ষেত্রে হয়, তার মানে 6 ফিট, ফ্রম ইচ আদার অ্যান্ড অ্যাভয়েড স্পেন্ডিং টাইম ইন ক্রাউডেড প্লেস অর ইন গ্রুপস। অর্থাৎ হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে 1 মিটার, 1 থেকে 2 মিটার করতে হবে, অ্যাটলিস্ট হচ্ছে 1 মিটার ফ্রম ইচ আদার, এবং তাদের মধ্যে হচ্ছে ক্রাউডেড প্লেস এবং গ্রুপের মধ্যে টাইম স্পেন্ড করা যাবে না। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা প্রথমেই করোনা ভাইরাস যখন প্রাদুর্ভাব দেখা দিল, বা এই পর্যন্ত আমরাও অনেকেই ভুল একটা ওয়ার্ড ইউজ করতেছি, ফ্রেজ বা সোশ্যাল ডিস্টেন্সিং। এটা ফিজিক্যাল আসলে হবে, ফিজিক্যাল ডিস্টেন্সিং হবে, নট সোশ্যাল ডিস্টেন্সিং। দ্য টার্ম সোশ্যাল ডিস্টেন্সিং, কেননা ইন দিস বা ইন টাইম লাইক দিস, বা এই প্যান্ডেমিকের সময়ে উই নিড টু স্টে ইমোশনালি অ্যান্ড সোশ্যালি কানেক্টেড। ইমোশনালি এবং সোশ্যালি কানেক্টেড থাকা দরকার আমাদের। সেই ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং না হয়, সেটা হচ্ছে আসলে হবে যে ফিজিক্যাল ডিস্টেন্সিং। এটা হচ্ছে ইউনিসেফের এই কথাটা ইউনিসেফের মাধ্যমে এসেছে। আসলে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং না করে ফিজিক্যাল এরপর আসা যাক হচ্ছে লকডাউন। খুবই একটা আলোচিত ওয়ার্ড, সবসময় ব্যবহার হচ্ছে লকডাউন। লকডাউন ইজ এ ইমার্জেন্সি লাইক সিস্টেম, অর্থাৎ ইমার্জেন্সির মতোই একটা সিস্টেম বা একটা প্রোটোকল that is implemented by the authorities to prevent the people from leaving their homes and a particular area or a particular area। অর্থাৎ বাসা থেকে বের হওয়া এবং একটা নির্দিষ্ট এরিয়া থেকে বের হওয়া অথরিটি যখন প্রিভেন্ট করে, তখনই সেটাকে বলছে লকডাউন। এটার বেসিক অবজেক্টিভটা হচ্ছে টু ইনক্রিজ দ্য ফিজিক্যাল ডিস্টেন্সিংটাকে বাড়ানো এবং টু চেক দ্য ব্যাধির আউটব্রেকটা, প্রাদুর্ভাবটাকে কমানো, সেটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিংটাকে বাড়িয়ে। আরেকটা হচ্ছে কারফিউ শব্দটা যদিও এখনও বলা হয়নি, তো সেই ক্ষেত্রে লকডাউন এবং কারফিউ শব্দটা জানা রাখা দরকার আমাদের। এই কারফিউ ইজ এ স্ট্রিক্ট অর্ডার ইস্যুড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন টু কিপ পিপল অফ দ্য স্ট্রিট, জেনারেলি ইট ইজ অ্যাপ্লাইড। অর্থাৎ জনগণ যেন রাস্তায় বের না হয়, সেই ক্ষেত্রে প্রশাসন যে স্ট্রিক্ট অর্ডার দেয় সেটাকে বলা হচ্ছে কারফিউ। প্রশাসন যে স্ট্রিক্ট অর্ডার দেয় সেটাকে বলা হচ্ছে কারফিউ। জেনারেলি কারফিউ হচ্ছে ইম্পোজ করা হয় রাইটিংয়ের সময় এবং আদার সাচেস, মানে এই রাইটিং বা সাচ পসিবল সিচুয়েশনের সময় হচ্ছে কারফিউটা ইম্পোজ করা হয়। এখন খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, লকডাউনের মধ্যে ডিফারেন্সটা কি? ডিউরিং দ্য কারফিউ সময় যেটা হয়, অল দ্য এসেন্সিয়াল সার্ভিস মার্কেটস আর ক্লোজড ফর এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। একটা নির্দিষ্ট সময়ের জন্য সকল নিত্য প্রয়োজনীয় সেবা এবং মার্কেট সেগুলো কারফিউর সময় বন্ধ থাকে। বাট লকডাউন এবং মার্কেট সেগুলো কারফিউর সময় বন্ধ থাকে। বাট লকডাউনের ক্ষেত্রে কি হয়, এসেনশিয়াল সার্ভিসেস অ্যান্ড মার্কেট আর নট ক্লোজড, অন্য কি সব কিছুই বন্ধ থাকে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স দুটার মধ্যে। লকডাউনের ক্ষেত্রে এসেনশিয়াল সার্ভিস এবং মার্কেটটা ক্লোজ থাকে, কিন্তু কারফিউর ক্ষেত্রে এসেনশিয়াল সার্ভিস এবং মার্কেট থেকে সব কিছুই, মার্কেটটা ক্লোজ থাকে কিন্তু কারফিউর ক্ষেত্রে এসেনশিয়াল সার্ভিস এবং মার্কেট থেকে সব কিছুই বন্ধ থাকে। কারফিউ ইজ ইম্পোজড ফর এ সেট নাম্বার অফ আওয়ার্স, বাট লকডাউন ইজ ডান ইউজুয়ালি ফর এ লঙ্গার পিরিয়ড। লকডাউনটা হচ্ছে লম্বা সময়ের জন্য করা হয়, বাট কারফিউটা হচ্ছে কিছু ঘন্টার জন্য করা হয়। অ্যাজ ইন দ্য আউটব্রেক অফ কোভিড-19। সাধারণভাবে কারফিউটা হচ্ছে সচরাচর দেখা যায়, কিন্তু লকডাউনটা হচ্ছে এটা হচ্ছে বিরল ঘটনা। এটা হচ্ছে খুব বিরলভাবে লকডাউনটা দেখা যায় যখন হচ্ছে খুব সিরিয়াস, যখন কোনো ধরনের ডিজিজ আউটব্রেক হয় সেই ক্ষেত্রে লকডাউনটা হয়। যেমন বর্তমানে কোভিড-19 আউটব্রেক হয়েছে, সেই কারণে লকডাউন হচ্ছে। দ্য ডিউরেশন অ্যান্ড কাভারেজ অফ দ্য কারফিউ আর লেজার দেন দ্য লকডাউন। কারফিউ যে সময় এবং যে কাভারেজ এরিয়া যে কাভার করে কারফিউর ক্ষেত্রে, সেটা হচ্ছে লকডাউনের তুলনায় অনেক কম। এখন আরেকটা শব্দ যেটা আমরা শুনছি সেটা হচ্ছে ক্লাস্টার মানে হচ্ছে যে গুচ্ছ। এটা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে বা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যখন নাউন হিসেবে ব্যবহার হবে, এ গ্রুপ অফ সিমিলার থিং, একই ধরনের জিনিসের, আর ক্লোজ টুগেদার, যখন খুবই কাছাকাছি থাকে তখন একটা গ্রুপ বলতেছি ক্লাস্টার। আর ভার্ব হচ্ছে টু ফর্ম এ গ্রুপ, যখন একটা
গ্রুপ তৈরি করবে। কারা? অফ এ গ্রুপ অফ সিমিলার থিংস অর পিপল। যখন একটা গ্রুপ তৈরি করবে তখন সেটা হচ্ছে ভার্ব হয়ে যাবে ক্লাস্টার। এখন আরেকটা আলোচিত ফ্রেজ হচ্ছে বা ওয়ার্ড হচ্ছে কমিউনিটি ট্রান্সমিশন। সংক্রমিত রোগীর সাথে মিশন, সংক্রমিত রোগীর সাথে সংযোগ ছাড়াই রোগ ছড়িয়ে পড়া। কমিউনিটি ট্রান্সমিশন এই টার্মটা হচ্ছে বেসিক্যালি মিন করে যে অথরিটি আর আনএবল টু দ্য সোর্স অফ ইনফেকশন, অর্থাৎ যখন সংক্রামক রোগের যখন সোর্সটা ট্রেস করতে পারে না বা চিহ্নিত করতে পারবে না, তখন সেই ট্রান্সমিশনটা বা সেই ছড়িয়ে পড়াটাকে, সংক্রামক রোগের সেই ছড়িয়ে পড়াটাকে তখন আমরা বলবো যে এটা কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। আর যখন হচ্ছে আর লোকাল ট্রান্সমিশনটা হচ্ছে যখন হবে, লোকাল ট্রান্সমিশন বলবো তখনই যখন হচ্ছে যে দ্য টার্ম লোকাল ট্রান্সমিশন মিনস দ্যাট দ্য সোর্স অফ দ্য উইদিন দ্য রিপোর্টিং লোকেশন, অর্থাৎ সেটা হচ্ছে একটা কান্ট্রি হতে পারে, রিজিয়ন হতে পারে, সিটি। এই সিটির মধ্যে যখন আমরা ইনফেকশনটাকে আইডেন্টিফাই করতেছি এবং সেটার সোর্সটা যখন ট্রেস করতে পারতেছি তখন সেটাকে আমরা লোকাল ট্রান্সমিশন বলবো। অর্থাৎ সহজ কথা হচ্ছে যখন ইনফেকশনের সোর্সটাকে ট্রেস করা যাবে তখন সেটা হচ্ছে লোকাল ট্রান্সমিশন হয়ে যাবে। আর যখন হচ্ছে ইনফেকশনের সোর্সটাকে ট্রেস করা যাবে না বা চিহ্নিত করা যাবে না তখন সেটাকে হচ্ছে কমিউনিটি ট্রান্সমিশন। অবশ্যই কমিউনিটি ট্রান্সমিশন লোকাল ট্রান্সমিশনের তুলনায় অনেক ভয়াবহ। এখন আসা যাক যে ট্রান্সমিশন শব্দটার মানে কি। আসলে ট্রান্সমিশন হচ্ছে সংক্রমণ, দ্য পাসিং অফ এ প্যাথোজেন, অর্থাৎ কোনো জীবাণু কজিং কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ যে প্যাথোজেন কমিউনিকেবল ডিজিজ তৈরি করে, সংক্রামক রোগ তৈরি করে, ফ্রম অ্যান ইনফেক্টেড হোস্ট ইন্ডিভিজুয়াল অর গ্রুপ টু এ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল অর গ্রুপ। একটা ইন্ডিভিজুয়াল অর গ্রুপ টু এ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল অর গ্রুপ। একটা যখন কমিউনিকেবল রোগ যখন একটা ইনফেক্টেড পার্সন থেকে একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বা গ্রুপের মধ্যে ছড়ায় তখন সেটাকে বলে ট্রান্সমিশন। আরেকটা হচ্ছে এয়ারবোর্ন। এয়ারবোর্ন মানে হচ্ছে বায়ুবাহিত যে কোনো রোগ বা যে, তাহলে এয়ারবোর্ন মানে হচ্ছে ট্রান্সপোর্টেড অর ক্যারিড বাই দ্য এয়ার, অর্থাৎ বাতাসের মাধ্যমে পরিবাহিত যেটা। এখন আসা যাক যে ড্রপলেট। ড্রপলেট বলতে আসলে বোঝা হচ্ছে যে এ ভেরি স্মল ড্রপ অফ লিকুইড, এ ভেরি স্মল ড্রপ অফ লিকুইড। আর ড্রপলেট এবং রেসপিরেটরি ড্রপলেটের মধ্যে পার্থক্য হচ্ছে জেনারেটেড, আর ড্রপলেট এবং রেসপিরেটরি ড্রপলেটের মধ্যে পার্থক্য হচ্ছে জেনারেটেড, যেটা শ্বাসনালীর মধ্যে দিয়ে যে ড্রপলেটটা আমাদের বের হয়, এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছেন যে শ্বাসনালীর মধ্যে ড্রপলেট বের হচ্ছে। তো এই রেসপিরেটরি ড্রপলেট কখন হবে? জেনারেটেড বাই, উৎপন্ন হয় কফিং, কাশার সময়, স্নিজিংয়ের সময়, হাঁচি সময় এবং টকিং, কথাবার্তা বলা। কাশার সময়, স্নিজিংয়ের সময়, হাঁচি সময় এবং টকিং, কথাবার্তা বলার সময় এই তিনটা হতে পারে। এবং তিনটার কারণে হচ্ছে করোনা ভাইরাসের এই তিনটার মাধ্যমে হচ্ছে এই রেসপিরেটরি ড্রপলেটের মধ্যে মাধ্যম। এখন আসা যাক N95 রেসপিরেটর বা মাস্ক নিয়ে। এটা আসলে অনেকবারে আমরা শুনে থাকছি যে আসলে N95 রেসপিরেটর বা মাস্কটা কী। আসলে এটা হচ্ছে একটা রেসপিরেটর প্রোটেক্টিভ ডিভাইস, অর্থাৎ শ্বাসনালীর সুরক্ষা ডিভাইস, যেটা ডিজাইন করা হয়েছে টু অ্যাচিভ এ ফেসিয়াল ফিট, অর্থাৎ এটা মুখের সাথে বা ফেসিয়ালের সাথে ফিট হয়ে থাকবে খুবই ক্লোজলি এবং ভেরি ইফিসিয়েন্ট ফিল্ট্রেশন, তো খুবই সূক্ষ্মভাবে এটা ফিল্ট্রেট করতে পারবে অফ এয়ারবোর্ন পার্টিকেলসগুলোকে খুবই নিখুঁতভাবে এটা ফিল্ট্রেট করতে পারবে। একটা বিষয় হচ্ছে যে রেসপিরেটরের মাস্ক বা রেসপিরেটরগুলো হচ্ছে ডিজাইন করা হয় টু ফর্ম এ সিল অ্যারাউন্ড দ্য নোজ অ্যান্ড মাউথ, একেবারে হচ্ছে মুখ এবং নাকের সাথে একটা জড়ো হয়ে লেগে থাকে তারা। N95 মাস্ক বা রেসপিরেটরের মিনিং হচ্ছে ইট ফিল্টার অ্যাটলিস্ট 9 সমস্ত এয়ারবোর্ন পার্টিকেলগুলো ফিল্ট্রেট হচ্ছে, তার মধ্যে 90% এয়ারবোর্ন পার্টিকেলগুলো হচ্ছে ফিল্ট্রেট করতে পারবে N95 এর মিনিং দ্যাট ইট ফিল্টার্স অ্যাটলিস্ট 95% অফ দ্য এয়ারবোর্ন পার্টিকেলস। এখানে বন্ধুরা চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে হচ্ছে এটা হচ্ছে N95 মাস্ক ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ, আর এটা হচ্ছে N95 রেসপিরেটরি ফর ইউজ ইন দ্য হেলথ কেয়ার। এরপর হচ্ছে ভ্যাকসিন। আসলে ভ্যাকসিন এই পর্যন্ত হচ্ছে আবিষ্কৃত হয়নি, অনেকেই আবিষ্কার পথে আসেন। তো এই ভ্যাকসিনটা আসলে কি? এই ভ্যাকসিন হচ্ছে helps the body's immune system to recognize and fight pathogens like virus or bacteria, অর্থাৎ ইমিউন সিস্টেম আছে সেটাকে রিকগনাইজ করা,
অর্থাৎ সেটাকে জাগানো এবং প্যাথোজেনের ফাইট করতে সাহায্য করা, লাইক ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া। এটা হচ্ছে ভ্যাকসিনের কাজ। ভ্যাকসিন আসলে অন্য কিছু না, ভ্যাকসিন আসলে আমাদের ইমিউনিটিটাকে জাগাতে হচ্ছে হেল্প করে এবং তাকে ফাইট করতে সাহায্য করে, আর কিছুই করে না ভ্যাকসিন। A vaccine is a biological preparation that contain an agent that resemble a disease-causing microorganism and if often made from the weakened or killed forms of the microbe, its toxin or one of its এটা হচ্ছে ভ্যাকসিনটা হচ্ছে বায়োলজিক্যাল প্রিপারেশন। এটা কন্টেইন করে হচ্ছে যে সমস্ত মাইক্রোব আছে বা সেইগুলো হচ্ছে উইকেন্ড করে খুবই দুর্বল মাইক্রোবগুলি দিয়ে হচ্ছে ভ্যাকসিন তৈরি করা হয়, যাতে সেগুলো হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে রিকগনাইজ এবং ফাইট করতে সাহায্য করে। ভ্যাকসিনেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু প্রিভেন্ট ডিজিজেস। বর্তমান বিশ্বে ভ্যাকসিনেশনই হচ্ছে ভাইরাস প্রিভেন্ট করার জন্য একটা ইফেক্টিভ ওয়ে হিসেবে এই পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। এখন আসা যাক ভাইরাসেস কনসিস্ট অফ এ পিস অফ, আসলে ভাইরাসটা কি? ভাইরাস হচ্ছে তৈরি হচ্ছে বা কনসিস্ট হচ্ছে অফ এ পিস অফ জেনেটিক ম্যাটেরিয়াল। ভাইরাসের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল কী কী থাকতে পারে, বাট দুইটাই থাকবে না। সারাউন্ডেড বাই প্রোটিন শেল কল্ড ক্যাপসিড, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল নিয়ে একটা শেল থাকবে, সেটাকে ক্যাপসিড বলে, সেটা নিয়ে হচ্ছে ভাইরাস গঠিত। ভাইরাসেস আর নট কনসিডার টু বি লিভিং, ভাইরাসটা জীবন্ত নয়, তবে অনেকে মনে করেন যে এবং ডেড মৃত দুইটার মাঝামাঝি অবস্থান করে। এটা কমপ্লেক্স ক্যারেক্টার ভাইরাসের, বিকজ দে আর রিকোয়ার এ হোস্ট সেল টু সার্ভাইভ লং টার্ম ফর এনার্জি অ্যান্ড রিপ্রোডাকশন। তাদের এনার্জির জন্য এবং রিপ্রোডাকশনের জন্য, প্রজননের জন্য হচ্ছে হোস্ট সেল দরকার, অর্থাৎ তারা হচ্ছে প্যারাসাইট হিসেবে ভাইরাসগুলি কাজ করে। দ্য সার্ভাইভ অ্যান্ড রিপ্রোডাকশন বাই হাইজ্যাকিং এ হোস্ট সেল অ্যান্ড ইউজিং ইট রাইবোজোম টু মেক এ নিউ ভাইরাল প্রোটিন, অর্থাৎ একটা হোস্ট সেলকে হাইজ্যাক করে তারা নতুন নতুন ভাইরাল প্রোটিন তৈরি করার মাধ্যমে ভাইরাসটাকে আরও দ্রুত বৃদ্ধি করে মানুষের সেলের মধ্যে। অধিকাংশ ভাইরাস হচ্ছে কজ ডিজিজ, রোগ তৈরি করে এবং ডিটেক্টেড অনলি বাই ইলেকট্রন মাইক্রোস্কোপ, ভাইরাস মাইক্রোস্কোপ দ্বারা। এখন আসা যাক ব্যাকটেরিয়াটা আসলে কি? ব্যাকটেরিয়া আর সিম্পল সিঙ্গেল সেলড অর্গানিজম, অর্থাৎ এককোষী অণুজীবগুলোকে বলা হয় ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে ডিএনএ দ্বারা গঠিত, এর মধ্যে ডিএনএ থাকে। এটা হচ্ছে জীবন্ত অর্গানিজম, লিভিং অর্গানিজম এবং দে হ্যাভ এ সেল ওয়াল or all components necessary to survive the reproduce, although some may derive energy from other sources. এখন আসলে যাক মোস্ট আর বেনিফিশিয়াল। অধিকাংশ ভাইরাস হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য এবং আর্থের যে ইকোসিস্টেমটা আছে, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট লিভিং থিং অন দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর আর্থের মধ্যে সবচেয়ে পুরাতন জীবন্ত জিনিস হচ্ছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, ডিটেক্টেড অনলি বাই সিম্পল লাইট মাইক্রোস্কোপ। অ্যান্টিবায়োটিক মে বি ইউজ টু ট্রিট সাম ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। এখন হচ্ছে যে নভেল জন্য হচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। এখন হচ্ছে যে নভেল করোনা ভাইরাস, আসলে নভেল বলা হচ্ছে কেন? নভেল মানেটা কি? নভেল মানে হচ্ছে নতুন, নিউ স্ট্রেন অফ করোনা ভাইরাসকেই নভেল করোনা ভাইরাস বলা হচ্ছে। করোনা ভাইরাসের যে নতুন স্ট্রেন বা জাত বা বংশ দেখা দিচ্ছে যে কোভিড-19, সেই কারণে হচ্ছে নভেল। এখন আসা যাক অ্যাসিমটোমেটিক হচ্ছে পিপল হু শো নো সাইন অফ এ গিভেন ডিজিজ আর কোল্ড অ্যাসিমটোমেটিক, অর্থাৎ একটা নির্দিষ্ট রোগের যখন কোনো ব্যক্তির যখন কোনো একটা নির্দিষ্ট রোগের কোনো সিমটম থাকে না, তখন তাকে বলে, বা সাইন বা চিহ্ন থাকে না, তখন সেটাকে বলে অ্যাসিমটোমেটিক। একটা জিনিস মনে রাখবেন যে কোনো সেন্টেন্সের প্রথমে এ থাকলে সে হচ্ছে নেগেটিভ অর্থে ইউজ করা হয় বা ব্যবহৃত হয়। অ্যাসিমটোমেটিক যেমন হচ্ছে এ পলিটিক্যাল, এটি সিমটোমেটিক। এরপর হচ্ছে সিমটোমেটিক হচ্ছে যে সমস্ত রোগের হচ্ছে সাইন বা লক্ষণ প্রকাশ পায় সেটাকে সিমটোমেটিক বলা হয়। পিপিই এটা খুবই বলা হয়, পিপিই এটা খুবই একটা বাজওয়ার্ড হিসেবে এখন আমরা শুনতে পাচ্ছি যে পিপিই সবসময়, সেটা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এটা হচ্ছে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল মেজারমেন্ট। এখানে দেখতে পাচ্ছি যে একজন
টোটালি একটা পিপি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরে একজন হেলথ। তো আশা করি বন্ধুরা আজকে এই পর্যন্তই। এটা হচ্ছে আমাদের চ্যানেলের লোগো, স্টাডি উইথ ক্ল্যারিটি। আমাদের চ্যানেলটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন টু গেট দ্য লেটেস্ট আপডেট। এবং সর্বশেষ যেটা হচ্ছে বন্ধুরা বলি রাখি, এখন হচ্ছে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। তো কোভিড-19 প্যান্ডেমিক চলতেছে, তো বি কনসাস অ্যান্ড বি সেফ। থ্যাংক ইউ।